আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন আমার এইগুলা? এই দেখেন, এই দেখেন, আমার বাবা মা আমাকে জীবনের টোকা দেয় নাই। এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমিদস্যু। কতক্ষণ পরে সে নামাজ পড়লো, তো আমি ভাবলাম একটা মানুষ নামাজ কালাম পড়ে ভালোই হবে। আমি 20 লাখ টাকা নিচে কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করি না। না আপু, 16 লাখ দিবে, আপনি আমার 1 লাখ দিয়েন আর 15 লাখ আপনি দিয়েন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। উনি আমাকে হঠাৎ করে ঘুরে বলতেছে, তোরা তো আমি খুঁজতেছি অনেকদিন থেকে, আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে আমি টপ মডেল। আসিয়ান মেডিকেলে যান, করিডরে ফিঙ্গারপ্রিন্ট, তার ঘরে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমের ভিতরে একটা সুড়ঙ্গ আছে। আমি কষ্ট করে খাই আর কষ্ট করে সংসার চাই। ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় দিছে ইয়ে দিয়ে। আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। ওর মতো মাইয়া মরলে আমার কিচ্ছু যায় আসে না। সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত পাচ্ছে, আমার পা পাচ্ছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আমি ওই মেয়েটাকে করে হাতে ধরে বললাম, আপু আমার হাতটা খুলে দেন প্লিজ। আমি বলে আপু আমি চাকরি করি, আমি পারবো না। যে বাটা কিয়া, ও কোথায়? ওই মেয়ে কোথায়? আসিয়ান গ্রুপের চেয়ারম্যান, ওনার নাম পুরাটা আমি জানি না, মেবি নজরুল ইসলাম কিছু একটা এরকম। আমার বাবারও বয়স বড় উনি। হ্যাঁ, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান। তো ইমন নামে তার একজন ব্রোকার। ইমন আমাকে গত 1 মাস ধরে নকতেছে। আমি দেশের বাইরে থাকি ম্যাক্সিমাম সময়, কাজ না থাকলে, বা আমি ফ্যামিলি নিয়ে থাকি। এখানে সব সাংবাদিক আছে, কেউ বলতে পারবে না আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করি, কেউ বলতে পারবে না যে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করি। আমি খুবই চুপচাপ শান্ত মার্জিত একটা ফ্যামিলি। আমাকে ইমন ফোন করে বললো যে আপু আসিয়ান সিটির একটা এন্ডোর্সমেন্ট করবে, 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে, ওনারা আপনাকে চায়, ওনারা একটা টাকা অফার করতেছে। আমি বলছি ঠিক আছে, ওকে নো প্রবলেম। কত টাকা? বললো যে আপু এরকম 15-16 লাখ টাকা দিবে। তো আমি বললাম যে ঠিক আছে, 20 লাখ টাকা দিলে ভালো। আমি 20 লাখ টাকা নিচে কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করি না। তখন উনি বললো যে তখন ইমন আমাকে বললো যে না আপু 16 লাখ দিবে, আপনি আমার 1 লাখ দিয়েন আর 15 লাখ আপনি দিয়েন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, 15 লাখ টাকা আমি নিব, 1 লাখ টাকা তোমাকে দিন। তো তখন সে আমাকে শুক্রবার, এই 24 তারিখ শুক্রবার দিন সে আমাকে সময় দিল। আমি সারাদিন আমার কাজিনদেরকে নিয়েছিলাম। তারপরে আমি 8টার দিকে তার অফিসে যাই। আমার আম্মুকে সাথে নিয়ে যাই, যেহেতু আমি তাদেরকে চিনি না। আমি আমার মাকে সাথে নিয়ে গেছি সেফটির কারণে। আমার ভাই ব্যস্ত থাকায় আমার মা এবং ইমনকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে সে আমাকে আলাদা একটা রুমে বসতে দিয়েছে, চা দিয়েছে, কফি দিয়েছে, তারপরে মিষ্টি দিয়েছে। মিষ্টি দেওয়ার পরে তারপরে কতক্ষণ পরে সে নামাজ পড়লো। তো আমি ভাবলাম একটা মানুষ নামাজ কালাম পড়ে ভালোই হবে। তারপরে কিছুক্ষণ পরে সে তার রুমে, আমি আর আম্মু গেলাম। যাওয়ার পরে আমি, আম্মু এবং ইমন গেলাম। যাওয়ার পরে কথা বললাম। কথা বলার পরে সে বলল যে আপনি কাজ করবেন আমার সাথে? আমি বললাম হ্যাঁ, যদি কাজে কর্মে মিলে। বললো আপনি অনেক, আমাকে বলতেছিল, বলে আপনি অনেক হায়ার এডুকেটেড, আপনি চাইলে আমার বিভিন্ন কোম্পানি দেখতে পারেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইসব কথা বলার পরে আমার বাসায় মেহমান ছিল, আমার আম্মু আমার গাড়ি নিয়ে চলে যায়। শুক্রবার দিন 9টার দিকে আম্মু গাড়ি নিয়ে চলে যায়। তারপরে ওনার সাথে আমি মিটিং করব, ইমন আছে। আম্মু ইমনকে বললো যে বাবা তোমাকে আমি রেখে যাচ্ছি, তুমি এখন এই মিটিংটা করো, আমার মেয়েকে বাসায় রেখে যায়। এটা বলে আম্মু 9টার দিকে চলে গেল। চলে যাওয়ার পরে উনি সামনে বসা, উনি ধরেন উনি আমার সামনে বসা, সামনে ইমন বসা, এর পাশে আমি বসা। উনি আমাকে হঠাৎ করে ঘুরে বলতেছে যে তোরা তো আমি খুঁজতেছি অনেকদিন থেকে। আমি বললাম আপনি আমাকে খুঁজতেছেন মানে? বড় করে আমি 3 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম আপনি কেন আমাকে 3 মাস ধরে খুঁজবেন? আপনাকে তো আমি চিনি না। বলে তুই জেবাটাকিয়া না? আমি বলছি জেবাটাকিয়াকে? আমি জেবাটাকিয়া নামে কোনো মেয়েকে আমি চিনি না। আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে আমি টপ মডেল। আমি এ গ্রেডের কোনো মডেলের নাম আসলে আমার নাম আসতে হয়, কিন্তু খুব দুঃখের সাথে আজকে আপনাদের সবার সামনে আমার আসতে হয়েছে। কারণ আমি সারা জীবন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি। আমি সবসময় মেয়েদেরকে নিয়ে লেখালেখি করি। আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার ঘরে মেয়ে আছে। আমি চাই আমার এই ভয়েস উনি পর্যন্ত যাক এবং এটার বিচার যেন উনি নিজে করে। তো আমাকে বললো তোকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। আমি বললাম আমি জেবাটাকে না, আপনি কি বলতেছেন? তখন ইমন আমার দিকে ইশারা দিল, ইমন আমার দিকে এরকম ইশারা দিল যে মানে এমন একটা ইশারা দিল যে যা বলতেছে মেনে নাও। তো আমি আর কোনো কথা বলিনি। এবং সারপ্রাইজিংলি আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যদি ওই অফিসে যান, আসিয়ান মেডিকেলে যান, করিডরে ফিঙ্গার
ফিঙ্গারপ্রিন্ট, তার ঘরে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমের ভিতরে একটা সুড়ঙ্গ আছে। তার ওয়াশরুমে আমি যখন ঢুকছি আমার ওয়াশরুমের জন্য দেখি যে ওখানে আরেকটা সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ দিয়ে সে ঢুকে। এরপরে সে আমাকে কি বললো যে তুই আমার থেকে টাকা নিয়ে পর্দা কিনছিস 7 লাখ টাকার, তুই মোহাম্মদপুরে থাকিস, মিরপুরে থাকিস না? আমি বললাম মিরপুর। ভাইয়া এখানে আপনারা কতজন জানেন যে আমি বনানী থাকি? বলেন আপনারা মুখ দিয়ে যে আপনারা জানেন কিনা আমি বনানী থাকি। আমি আজকে 7 বছর ধরে বনানী থাকি, এখানে অনেক সাংবাদিক সাক্ষী আছে। আমি বনানীতে থাকি, আমি বনানীতেই সব, আমার বনানীতেই বাসা। আমাকে সে বলতেছে তুই তুই ইয়েতে তুই থাকিস হচ্ছে মিরপুরে, তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তখন আমাকে পাশ থেকে ইমন বলতেছে যে আপু উনি আপনাকে জেবাটাকিয়া ভাবতেছে, জেবাটাকিয়ার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেবাটাকিয়া মিরপুরে থাকে। জেবাটাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিচ্ছে, 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্দা কিনছে, 7 লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে এবং ওনাকে অনেক সময় বসা রাখছে। উনি জেবাটাকিয়ার প্রেমে পাগল ছিল। এরপরে জেবাটাকিয়ার স্বামী যখন বিদেশ থেকে আসছে, জেবাটাকিয়া তখন সব কন্ট্যাক্ট বন্ধ করে দিচ্ছে। সে সব জায়গা থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে ওই লোককে টিচ করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এখন এই যে আশিয়ার নজরুল, সে আমাকে জেবাটাকিয়া ভাবতেছে, মানে সে এমন একটা লোক, সে কালকে আপনাকে চিনলে আজকে আপনাকে চিনবে না, এই টাইপের। এরপরে সে ইমনকে ঘর থেকে বের করে দিল যে ইমন তুই বের হয়ে যা। বের হয়ে আমাকে বললো তুমি ওই সোফায় যে, দূরে একটা সোফা দেখা দিল যে ওই সোফায় যে বসো। আমি বসলাম, যে ভাবলাম যে হয়তো কথা বলবে, দূরে যে বসছি। এরপরে সে 2 হাত দিয়ে আমার রশি দিয়ে 2 পা বাঁধলো আমার, এবং সেই রশি আমাকে বলে কি এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিছিল। তারেক রহমান আইসা আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন, আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত পাচ্ছে, আমার পা পাচ্ছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এইভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে, ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে, আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ডও জানে আমার কথা হইতেছে, আমাকে কেন এটা করা হইলো। এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন? জি। আমার এইগুলা, আমার বাবা মা আমাকে জীবনে টোকা দেয় নাই, আমার বাবা মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি 1 গ্লাস পানি চাই আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই ধরে। আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ্পার কাছে রাজকন্যা। আমি ওনাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব বিনা কারণে। অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইলো, আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার, সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে আসছে, নিয়ামি নাম, মেয়েটা এসে আমাকে কফি খাওয়াচ্ছে, বলতেছে ওরা কফি খাওয়াতে গেছে আমাকে। আমি ওই মেয়েটাকে এবার করে হাতে ধরে বললাম আপু আমার হাতটা খুলে দাও প্লিজ। মেয়েটা আমি বলে আপু আমি চাকরি করি, আমি পারবো না। বললে তখন বলতেছে এই ওই খানকে মাটিয়ে মুখে কফি ঢালা দে, গরম কফি আমার মুখে ঢেলে দিচ্ছে। এরপরে বলে কি যে চাকু দিয়ে ওর মুখ কেটে দে, চাকু দিয়ে ওর মুখ কেটে দে। আমার মোবাইল নিয়ে আসেন, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। কি মনে আমাকে বলছে আপু ওখানে কাজ আছে, একটা কাজের ব্যাপারে কথা বলবে, 1 বছরের এনডোর্সমেন্ট, তুমি চলো। আমি গেছি ভাইয়া। এরপরে সে আমাকে বলে কি না, সে আমাকে 60টা মারছে, আমার পুরো শরীরে 60টা মারছে। আপনি দেখছেন দাগ সব, আপনারা অনেকেই ওই দাগ দেখছেন না? দেখছেন না? আমার জায়গায় একটা বার আপনার বোনকে চিন্তা করেন, আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে, ও দাঁড়ায় দেখতেছে, ওর কাছে কেমন লাগতেছে। আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? আমাদের সাথে কি মিডিয়াতে এগুলি করবেন? একবার পরিবারে ম্যানেজ করবেন, একবার আমাকে নিয়ে যেতে পারবেন। আপনারা ভাই আমাদেরকে বলেন আপনি মিডিয়া থেকে চলে যাই, আপনারাই চালান মিডিয়া। এই ধরনের টাকাওয়ালা মানুষকে
হচ্ছে ওই আশিয়ানের ব্রোকার। আমার সাথে পরিচয় হয়েছে, সে নাটক বানায় বিভিন্ন পুরো নাম কি তার? পুরো নাম জানি না। ছবি আছে? হ্যাঁ ছবি আছে। আমাদের ফোনটা দাও বাবু, আমি ছবি দেখাচ্ছি। আমার সাথে ইমনের পরিচয় 1 বছর। আমার সাথে ইমনের কাজ বললে আমাকে টুকটাক নাটকের কথা, এটার কথা, ওটার কথা বলছে, আমি সব না করে দিচ্ছি, কারণ আমি সিনেমা করবো তাই। এই তিনি সামনের দিকে ধরে। আরাম আছে। আপনার ফ্রন্ট কোনো ছবি আছে? না না না, আমার কাছে আছে। ছবি এটা আছে না, ফেসবুকে বা না ইনস্টা না, কোথাও কোথাও আমি আচ্ছা, ফেসবুকে ভাই কল দিছে। ফ্যামিলি ছাড়া আমি কাউকে রাখি না। আমি ফ্যামিলি ছাড়া কাউকে রাখি না। যে বাটা কিয়া, ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমি বলতে চাই শুধু, আল্লাহ এত অভিশাপ, আল্লাহ আমার যত চোখের পানি, ওই আশিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এবং সে এখন পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আমার জীবনের সিকিউরিটি কে? আপনারা আমাকে বলেন, আমার জীবনের সিকিউরিটি কে? আপনি যাবেন ভাই আমার সাথে আমার বাসায়? আপনি যাবেন আমার বাসায়? আমার মা অসুস্থ, আমার শরীরের দাগগুলো আমি দেখাবো, আমার শরীরের সব দাগ আমি আপনাদেরকে দেখাবো। আমি ভাই, আমি কষ্ট করে খাই, কষ্ট করে সংসার চালাই। আমার যদি কাউকে কিছু হয়ে যায়, আমার মাকে কে পালতো? আমি ওনাকে বলছি, আমার মা ওপেন হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি নাই, আমি আপনাকে চিনি। অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। এইভাবে কত বড় লোকের মেয়েদেরকে মারবে আমাকে বলেন আপনারা? কত বড় লোকের কাছে আর মেয়েদের জীবন যাবে আমাকে বলেন? দাঁড়ান, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আমি গোসল করতে পারতেছি না, ব্যথায় পানি লাগতেছে, আমি ব্যথায় গোসল করতে পারতেছি না। আমার এখন পাইপলাইনে 5টা সিনেমা। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন প্রেসার কুকারে। আপনাদের আমাকে ওই ভাইয়া বলছে, আপু তুমি একটা সিনেমা কেন করছো? তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। হাজারো সামনে থেকে আমাকে বলছে তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। আমার তো আপনাদের সামনে এই মুখে আসার কথা। আমি কি একটা মিটিংয়ে যেতে পারবো না? মিটিংয়ে যে মার খেয়ে আসতে হবে আমার। আমাকে যখন সে ছাড়বে, আমাকে বললো কি তোকে ছাড়বো একটা শর্তে, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না, আমাকে ছাড়েন। আমার আম্মু কান্না করতেছে বাসায়, আমাকে ছাড়া। আমি জানি 10টা পার হয়ে গেলে আমার আম্মুর হার্ট অ্যাটাক হয়। আমি বলছি আমাকে ছাড়েন। পরে আমাকে বলে তোকে মদ খাইতে হবে, তাইলে তুই যাইতে পারবি। পরে তার অ্যাসিস্ট্যান্ট যে নিয়ে সে আমাকে বললো আপু প্লিজ খান। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কি যেন বললো, কি মিশাই দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন, সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। পাউডার মিশায় ইমনকে ডাকলো ওই রুম থেকে। ইমনকে ডাক দিয়ে বললো আরে ছাইরা দে। এবং কোনো উবার গাড়ি কিচ্ছু দেয় নাই আমাকে। ইমন আমার হাত টান দিয়ে শুধু বললো আপু বারান্দা থেকে নিচে লাফ দাও। আমি বারান্দা থেকে নিচে লাফ দিতে ভাইয়া। এরপরে 2 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমার কিচ্ছু মনে নাই যে কি হয়েছে 2 দিন। এবং বাসায় আসার পরে ওই যে আমি অজ্ঞান হয়েছি, আজকে সকালে আমি উঠছি এবং এখন পর্যন্ত আমি নর্মাল না। এখানে সবাই বলতেছে আমি নর্মাল না। আমাকে কি দিছে আমি জানি, আমি কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া। আমি কোনোদিনও হুইস্কি খাই নাই, আমি কোনোদিন হুইস্কি খাই নাই। আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিছে যাতে আমি সব ভুলে যাই। কিন্তু ভাই আল্লাহ আছে উপরে। আমি একটা কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, হাসবুল আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যার জন্য কেউ থাকে না তার জন্য আল্লাহ থাকে। ইমনকে মেরে আমি যখন আমি দোতলা থেকে লাফ দিছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে পড়ছি, আমার পা কেটে গেছে। খাদের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছি। আমি বলছি আমাকে বাঁচাও। বলতে তুমি রিক্সা পাও, অটো পাও, ভ্যান পাও, তুমি শুধু 300 ফিটে আসো। আমি 300 ফিটে গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের 2 পায়ে 10টা নখ উঠায় দিছে ইয়ে দিয়ে। ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠায় দিছে এবং ইমনের পা ভেঙে দিছে। ইমনের বউ আমাকে সব ভিডিও পাঠাইছে। মানে সে একটা টাকার, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতায় তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনি আমার মতো, আপনার মেয়ে আমার বয়সের, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে দেখতেছেন, আপনি আশিয়ান নজরুল আশিয়ানের পা ধরে বসে থাকেন, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমি দস্যু আমাকে এখানে লাথি মারছে, 5টা ঘাড়ে মারছে, আমাকে 60টা মারছে।
করছে মাননীয় প্রাইম মিনিস্টার। আমি শুধু জানতে চাই, আপনি কি এরকম মানুষের পা ধরে বসে থাকেন? আল্লাহর অভিশাপ কোনোদিন মুছে যায় না। ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বলতেছি, এই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওই লোককে আমি চিনি না। জেবা টাকিয়া, এই জেবা টাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। তোমার দায়িত্ব, তুমি জেবা টাকিয়াকে খুঁজে বের করবা। তারপরে আমি সামনে দাঁড়াবো, জেবা টাকিয়া সামনে দাঁড়াবে। তারপর প্রমাণ হবে কে কে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার 4 বছরের সম্পর্ক, এবং আমি তাকে বিয়ে করব। আমার বয়ফ্রেন্ড আজকে তার লোক আমার সাথে রাখছে। আমাকে সে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে। আমি যদি মারা যাই কোনো কারণে, মারা যাই, এই আসিয়ান, নজরুলের আসিয়ান, আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। বলে কিনা হাসিনা চলে গেছে, সবার বিচার হয়েছে, আমার কিছু হয়েছে? হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই। তুই নজরুল ধ্বংস হবি আমার সামনে। তুই আমাকে ছুবি কি? তুই আমার সামনে ধ্বংস হবি, তোর মৃত্যু হবে। আমি যদি তোর সাথে খারাপ করে থাকতাম তাহলে আমার বিচার হইতো, কিন্তু তুই ধ্বংস হবি নজরুল। কারণ আমি তোকে চিনি না। যে বাটাকে একে ধর তুই, আমি না। আমি আপনাদের সাথে আর কোনো কথা বলবো না। আপনারা সবাই আমার ভাই। এখন রাত 1টা বাজে, আমার একটা ফোন কলে আপনারা সবাই এখানে আসছেন। আমি ছোট্ট একটা শহর থেকে আসা একটা মেয়ে, খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা একটা মেয়ে। আমি সারা জীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।